টপিকটা হচ্ছে যেটা গেল ক্লাসে আমরা স্কেলিটাল সিস্টেম ডেভেলপমেন্ট সম্পর্কে জানছিলাম। আচ্ছা, তো আমরা জানি যে দুইটা প্রসেস ওসিফিকেশন হয়, একটা হচ্ছে ইন্ট্রামেমব্রেনাস আর একটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস। তো লং বোন গুলা হচ্ছে এই এই প্রসেস ওসিফিকেশন হয়, যেটা হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস ওসিফিকেশন। আমরা জানি যে গ্রোয়িং লং বোনের পার্ট গুলো ছিল ইপিফাইসিস, ডায়াফাইসিস। তো এই ডায়াফাইসিস যেটা এখানে এটা একটা কার্টিলেজ মডেল ছিল গ্রোয়িং লং বোন পুরাটা। তো ডায়াফাইসিস এর মধ্যে হচ্ছে প্রথমে প্রাইমারি সেন্টারটা আসে, তারপরে আসার পরে এই সেলগুলা মানে থাকে হচ্ছে কন্ড্রোব্লাস্ট ফর্মে। তো যখন কন্ড্রোব্লাস্ট ম্যাট্রিক্স ফর্ম করে এবং ম্যাট্রিক্স ফর্ম করার পরে কন্ড্রোসাইটে রূপান্তরিত হয় এবং এটা আলটিমেটলি অ্যাপোপ্টোসিস হয়ে যায়। আর এটার মধ্যে চলে আসে প্রাইমারি ওসিফিকেশন সেন্টারের সেন্টারের যে সেলগুলা ব্লাড ভেসেলের মাধ্যমে ব্লাডের মাধ্যমে অস্টিওব্লাস্ট সেল আসে এবং এরা কি করে এটাকে বনে মিনারেলাইজেশন করে, বনে রূপান্তরিত করে এবং এই প্রসেসটা অ্যাবভ এবং বিলো কন্টিনিউ হয়, টোটালি বোন ফর্ম ফর্ম করে দিচ্ছে। আর তখন হচ্ছে ইপিফাইসিস গুলা এটা কার্টিলেজ ফর্মে ছিল, ওইখানে সেকেন্ডারি এপিয়ার্স করে। এইভাবে আলটিমেটলি ডায়াফাইসিসের সাথে ইপিফাইসিস ফিউজ হয়ে যায় এবং লং বোন ডেভেলপ করে। লং বোন লম্বালম্বি ভাবে বাড়ে হচ্ছে এই মাঝখানে যে গ্রোথ প্লেটটা আছে, ইপিফাইশিয়াল প্লেট বলে, ওইটার ওইটার প্রলিফারেশনের মাধ্যমে। আর বোন ওয়েটটা মানে পাশাপাশি বাড়ে হচ্ছে কারণ পেরিকন্ড্রিয়াল যেটা থাকে কাভারিং সেটা পেরিওস্টিয়াম হয়ে যায় এবং এখানে যে অস্টিওপ্রোজেনেটর সেল থাকে সেই সেলটা হচ্ছে আলটিমেটলি লেয়ার বাই লেয়ার একটা থিকনেস দিচ্ছে এবং সেলটাকে ওয়েটতে বাড়ায় দেয়। তো এই প্রসেসটা হচ্ছে লং ওসিফাই করে। তো এই সম্পর্কে আমরা গতকালকে বলেছিলাম। এভাবে ওসিফিকেশন সেন্টার গুলা আসে, তারপরে লিঙ্ক গুলা গ্রো করে। ঠিক আছে? তো most bone of the epiphysis have fused with the diaphysis by age of 20 years. তো সাধারণত 18 থেকে 19 বছর এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট বইতে আছে মোটামুটি 20 ইয়ার্স এর মধ্যে ইপিফাইসিস ডায়াফাইসিস এর সাথে ফিউজ হয়ে যায়। তো এভাবে আলটিমেটলি যে বোন লম্বায় বাড়ে, পাশে বাড়ে। তো এখানে গ্রোথ ইন ডায়ামিটার অফ দ্য বোন যেটা বলছিলাম, the result from the deposition of the bone at the periosteum, এখানে অস্টিওপ্রোজেনেটর সেলটা আলটিমেটলি এই বোন ফর্মেশনে হেল্প করে। আর যখন এরকম গ্রোথ বাড়ছে সাথে সাথে রিজার্পশন হচ্ছে, রিজার্পশন হচ্ছে ইন্টারনাল যে মেডুলারি ক্যাভিটি থাকে এটা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভেটরের মাধ্যমে রিজার্পশন হয়। Rate of deposition and resorption is balanced. এটা ব্যালেন্স থেকে কি পরিমাণ বোন হবে আর কি পরিমাণ বোন ক্ষয় যাবে। সো অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা এটা ব্যালেন্স ফর্মে হয় টু রেগুলেট দ্য থিকনেস অফ দ্য কম্প্যাক্ট বোন এন্ড দ্য সাইজ অফ দ্য মেডুলারি ক্যাভিটি। সো মেডুলারি ক্যাভিটির সাইজও কিন্তু ব্যালেন্স থাকে। এইভাবে ইন্টারনাল যে রিঅর্গানাইজেশন অফ বোন, এই বোনটা কন্টিনিউ হচ্ছে লাইফে চলতে থাকে। এটা যে ফিক্স তা না, কারণ বোনের মধ্যে ওয়ারিং এন্ড টিয়ারিং প্রসেসটা চলতেই থাকে বিভিন্ন কারণে এবং এভাবে এর মধ্যে অর্গানাইজেশনও চলতে থাকে, মানে অর্গানাইজ কন্ট্রোল চলতে থাকে। তো এইভাবে বোনটা লঙ্ঘন গুলা গ্রো করে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে যে কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট এই বোন গ্রোথের সাথে রিলেটেড একটা ডিজিজ, সেটা হচ্ছে রিকেটস বাচ্চাদের। সো ইটস এ ডিজিজ অফ চিলড্রেন হু হ্যাভ এ ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, খুব ইম্পর্টেন্ট। তো এই ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণে হচ্ছে বাচ্চাদের রিকেট হয়। তো এটা এখানে যেটা হয় এই ভিটামিনটা লাগে কেন? কারণ আমরা জানি যে বোনের মধ্যে যে ক্যালসিফিকেশন হয়, বোন মিনারেলাইজেশন হয়, তার জন্য দরকার হচ্ছে ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা করে হচ্ছে ভিটামিন ডি।
ঠিক আছে। কোথায় হয়? ইন্টেস্টাইনের মাধ্যমে হয় অ্যাবজর্পশনটা। তো আমরা জানি যে অর্গান অফ অ্যাবজর্পশন হচ্ছে ইন্টেস্টাইন। তো এই ইন্টেস্টাইন খুব ইম্পর্টেন্ট। তো the resulting calcium deficiency causes disturbance of ossification। তাহলে যখন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে তখন মিনারেলাইজেশন প্রবলেম হবে, আর তখনই ওসিফিকেশন প্রসেসের মধ্যে প্রবলেমটা আসবে। প্লেটের মধ্যে they are not adequately mineralized and there is disorientation of the cells at the metaphysis। তো এভাবে আলটিমেটলি এতে করে যে সমস্যাটা হবে, লিম্বগুলো হবে ছোট হয়ে যাবে, ডিফর্ম হবে, আর এটা হচ্ছে ধনুকের মতো বেঁকে যাবে, দ্যাট ইজ উইথ দ্য সিভিয়ার বোয়িং অফ দ্য লিভস। ঠিক আছে, তখন বাচ্চাদের এক্স রে করলে আমরা বোয়িং অফ লিভ স্কেলিটাল যখন দেখবো তখন বুঝে যাবে এটা হচ্ছে রিকেট ডিজিজ। কেন হলো? তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে? ক্যালসিয়াম অ্যাবজর্পশন হচ্ছে না, অ্যাবজর্পশন না হলে মিনারেলাইজেশনও হবে না। তো এই কারণেই রিকেটটা হয়। এগুলো আমি তো বলেছিলাম গেল ক্লাসে। তো আজকে যেটা যাবো সেটা হচ্ছে আমরা আহ, যে নেক্সট কার্ড সেটা হচ্ছে হেড নেক কার্ড। তো সেখানে আমরা হেড নেক কার্ডের মধ্যে যে বোনস গুলা যাবো সেটা সম্পর্কে বলবো। তো এইভাবে লং বোন যখন ফর্ম হয় তখন ইন্টারজোনাল কিছু মেসেনকাইম কি করে? কার্টিলেজ ফর্মে থাকতে পারে, অথবা এর মধ্যে একটি স্পেস এপিয়ার করতে পারে। তো সেই হিসাবে ওই অংশটা ডিটারমাইন করে যে এটা কোন টাইপের জয়েন্ট হবে। তো বোনের মধ্যে তো জয়েন্ট থাকে, জয়েন্ট না হলে তো মুভমেন্ট সম্ভব না। এইভাবে জয়েন্ট গুলা আলটিমেটলি ডেভেলপ করে। সো বিগিন টু ডেভেলপ উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ইন্টারজোনাল mesenchyme during the 6th week and by the end of the 8th week। So এই জয়েন্ট গুলা আমরা ক্লাসিফাই করি মূলত তিন ভাগে: ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট, আর হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো তিনটা জয়েন্টের ফাংশনাল অ্যাসপেক্ট আমরা জানি। তাহলে ডেভেলপমেন্টালি যখন বোন ডেভেলপ করে তখন মাঝখানে যখন এই যে যেটা বলেছিলাম যে স্পেস কন্টিনিউশনের মধ্যে স্পেস চলে আসে এবং তখনই এটা জয়েন্ট ক্যাভিটিতে রূপান্তরিত হয়। আর আশেপাশের অংশ বিশেষগুলো জয়েন্ট ক্যাপসুল, মানে কম্পোনেন্ট অফ দ্য জয়েন্ট আমরা জানি যে আর্টিকুলার কার্টিলেজ থাকে, তারপরে ক্যাপসুল থাকে, সাইনোভিয়াল মেমব্রেন থাকে, এগুলো রূপান্তরিত হয়। আর এই যে পোর্শনটা এটাকে বলা হয় ইন্টারজোনাল মেসেনকাইম। সো ইন্টারজোনাল মেসেনকাইমটা যদি কন্টিনিউ থাকে এবং চেঞ্জ হয়, কার্টিলেজ থাকে, ইলাস্টিক অথবা ফাইব্রো কার্টিলেজ ফর্মে থাকে, তখন এটাকে কার্টিলেজিনাস জয়েন্ট বলে। তো এইভাবে জয়েন্টটা ডেভেলপ করে। ঠিক আছে, এখন আমি আসছি হচ্ছে ডেভেলপমেন্ট অফ এক্সিয়াল স্কেলিটন। তো এক্সিয়াল স্কেলিটন যেটা ইজ কম্পোজড অফ দ্য cranium, that is skull, vertebral column, ribs and sternum। During the 4th week, cells in the sclerotum now surround the neural tube, that is যেটা এরা হচ্ছে সেই স্কেলিটন যার মধ্যে দিয়ে ওয়েট পাস করে অথবা সেন্টার অফ এক্সিস পাস করে। সেই হিসাবে আমাদের স্কাল বোন, তারপরে ভার্টিব্রাল কলাম, রিব, স্টার্নাম। ঠিক আছে, এরা হচ্ছে এক্সিয়াল বোন। আর বাকি যা আছে সব হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। আর ডিউরিং 4th উইক সেলস ইন দ্য স্ক্লেরোটম, আমরা সোমাইটের স্ট্রাকচার বলেছিলাম যে স্ক্লেরোটম আছে, ডার্মোমাইটম আছে। এর মধ্যে স্ক্লেরোটমটা যেটা, এটা ইপিথেলিয়াল ক্যারেক্টার থেকে মেসেনকাইমাল ক্যারেক্টারে যায় এবং লুজলি অর্গানাইজড হয়ে এটা মিডিয়ালি নিউরাল টিউব যেখানে থাকে, নটোকট যেখানে থাকে, এটাকে কি করে? সারাউন্ড করে। আলটিমেটলি এই সারাউন্ডিং করে এবং দুই পাশের ডান পাশ আর বাম পাশ মিলে এভাবে ভার্টিব্রাটা ডেভেলপ করে। যে ভার্টিব্রার মধ্যে আমরা জানি ভার্টিব্রাল বডি থাকে আর নিউরাল আর্টস থাকে। আর্টসের মধ্যে
এখানে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, লেমিনা থাকে, ঠিক আছে। তো এই প্রসেসগুলো থাকে। তো এগুলো আলটিমেটলি মডিফিকেশন অফ মেসেনকাইম, যেটা স্ক্লেরোটম, সেটা চেঞ্জ হয়ে এটা হয়। তো এভাবে ভার্টিব্রা যেটা ডেভেলপ করে, এখানে একটা টার্ম হচ্ছে রিসেগমেন্টেশন হয়। তো এখানে যখন এরা মাইগ্রেট করে নটোকর্ডের চারপাশ জুড়ে, ঠিক আছে, তো যখন থাকে তখন দেখা যাচ্ছে কর্ডাল হাফ অফ স্ক্লেরোটম আর ক্রেনিয়াল হাফ অফ দ্য স্ক্লেরোটম। তো এরা আরেকটা একটা আরেকটার সাথে ফিউজ হয়ে যায়। এইভাবে আলটিমেটলি এই কর্ডাল আর ক্রেনিয়াল যে অংশটা ইন্টারসেক্ট, যে অংশটা হয়, এটার আলটিমেটলি ইন্টারসেগমেন্টাল যে মেসেনকাইম কর্ডাল আর ক্রেনিয়াল, দ্যাট ইজ proliferation of caudal half of one sclerotum, ঠিক আছে। caudal half of one is, যেমন এটা হচ্ছে এই caudal half of এটা, আর এটার cranial half হচ্ছে এটা, নিচেরটা। সো উপরটা হচ্ছে caudal, নিচেরটা হচ্ছে cranial। তো এভাবে proliferation of caudal half of one sclerotum proceeds in the into the intersegmental mesenchyme and cranial half of subjacent sclerotum. এরা মিলে হচ্ছে আলটিমেটলি ভার্টিব্রা ডেভেলপ করে। আর বাকি যে পোর্শনটা মেসেনকাইমাল, ওই পোর্শনটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক ফর্মে থাকে। তো এভাবে ভার্টিব্রা ফর্ম বাই আপার এন্ড লোয়ার হাফ অফ টু সাকসেসিভ sclerotums and the intersegmental tissues. আর এদেরকে ব্রিজ করে রাখে, আমরা দেখতে পাচ্ছি মাসেল ব্লক গুলা মায়োটম ব্রিজ করে রাখে। আর প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল নার্ভ আছে, আর্টারি সাপ্লাই আছে। আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই অবস্থার মধ্যে দাঁড়ায়। আর মাঝখানে যে গেপটা, এটা ডেভেলপ করে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে। তো আলটিমেটলি ফাইনালি যেটা কর্ডাল আর ক্রেনিয়াল সেগমেন্টেশন হয়, যে বোনটা ডেভেলপ করো, সেই বোনটার মধ্যে এটা ফর্ম করে হয়ে যাবে বডি, আর মাঝখানে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক হয়ে যাবে। এইভাবে ভার্টিব্রাটা ডেভেলপ করে যায়। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্কাল সম্পর্কে যাচ্ছি। স্কাল, তো এখানে স্কালের বোনটা দেখা যাচ্ছে যে স্কালের যে সবচেয়ে উপরের বোনটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ব্রেইন ক্যাপ। আর এই অংশটা নিচের দিকে যেটা, এটা হচ্ছে বেজ অফ দি স্কাল। তো আমরা এখানে সুপিরিয়র মানে মানে আপার স্কালটাকে দেখতে পাচ্ছি হচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছি, আর ল্যাটারাল ভিউতে দেখতে পাচ্ছি। আর এখানে দেখা যাচ্ছে যে এই বোর্ডের কিছু জায়গায় গ্যাপ থাকে, এবং গ্যাপের মধ্যে আমরা মেমব্রেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর ওই গ্যাপের চারপাশে এই অংশগুলা বোলস হয়ে গেছে বা বোলস হচ্ছে। তো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বোনস গুলা, এই বোনস গুলার সামনে হচ্ছে ফ্রন্টাল বোন থাকে। ফ্রন্টাল বোন ইনিশিয়ালি দুইটা থাকে, মাঝখানে মেটোপিক একটা সুচার থাকে, দুইটা দিয়ে আলাদা থাকে। তো সুচার মানে হচ্ছে একটা গ্যাপ যেখানে কানেকটিভ টিস্যু থাকে। পরবর্তীতে এই সুচার গুলা কি হয়ে যায়, ফিউজ হয়ে বোনস হয়ে যায়, ঠিক আছে। তো এভাবে সামনের দিকে থাকে ফ্রন্টাল বোন, দুই পাশে দুইটা প্যারাইটাল বোন, পেছনের দিকে অক্সিপিটাল বোন থাকে। তো এই ফ্রন্টাল বোনের মাঝখানে আবার একটা এরকম গ্যাপ থাকে, এটাকে বলা হয় স্যাজিটাল সুচার। আর ফ্রন্টাল, সামনে ফ্রন্টাল পিছনে প্যারাইটাল বোনের মাঝখানে যে এই গ্যাপটা থাকে, এটাকে বলা হয় করোনাল সুচার। আর এখানে চারটা বোন যেখানে মিলেছে, এই জায়গাটাকে বলা হয় অ্যান্টিরিয়র ফ্রন্টানালি, অর্থাৎ আনওসিফাইড membrane. Membranous gap anteriorly is called anterior frontally, আর পিছনের দিকে এটাকে বলা হয় posterior frontally. So posterior frontally.
সো এই ফ্রন্টানালি গুলো খুব ইম্পর্টেন্ট। তো এই ফ্রন্টানালি গুলা যদি দেখি যে স্কাল অফ নিউবর্ন এর মধ্যে পোস্টেরিয়র যে ফ্রন্টানালি, এটা আলটিমেটলি বোলস হয়ে যায় জন্মের পরে, মানে আফটার অ্যাবাউট 3 মান্থ আফটার বার্থ। আর anterior frontally closes around the middle of the second year. এভাবে many of the sutures disappear during adult life. আর এই আনওসিফাইড মেমব্রেনাস গ্যাপ গুলো কেন থাকে? কারণ একটা বাচ্চা যখন ইউটেরাস থেকে ভেজাইনা হয়ে এনভায়রনমেন্টে আসে, বার্থ ক্যানেল দিয়ে আসার জন্য মাথাটাকে মোল্ডিং করে, মানে ওভাল একটা বোন আরেকটার উপরে বনে চলে আসে এবং বাচ্চাটা ওই বার্থ ক্যানেল দিয়ে স্মুথলি, হ্যাঁ, চলে আসে। আবার চলে আসার পরে সে বোনগুলা সব আবার আগে যে যেভাবে ছিল আগের জায়গায় ফিরে যায়। আর এইভাবে যে ওভারল্যাপিং হয় বোনগুলা, এটাকে বলা হয় মোল্ডিং প্রসেস। এভাবে at birth the flat bones of the skull are separated from each other by narrow shields of connective tissue, যেটাকে বলা হয় the sutures। আর এই sutures derive from two sources, ঠিক আছে? এর মধ্যে স্যাজিটাল সুচার, যেটা স্যাজিটাল সুচার হচ্ছে দুই প্যারাটাল বোনের মাঝখানে যে জয়েন্ট, এটা আসে হচ্ছে নিউরাল কেস থেকে। আর ফ্রন্টাল আর প্যারাটালের মাঝখানে যে সুচারটা, এটা হচ্ছে করোনাল সুচার, এটা ডেভেলপ করা হচ্ছে প্যারাএক্সিয়াল মেরুদণ্ড থেকে। তো এইভাবে বা এভাবে সুচার গুলোর জয়েন্টের ডেরিভেটিভস ভিন্ন থাকে। আর সুচার্স তাহলে দেখা যাচ্ছে যে এখানে নিউরাল ক্রেস্ট সেলের কন্ট্রিবিউশন আছে, আবার প্যারাএক্সিয়াল ল্যাটারাল প্লেট মেরুদণ্ডের কন্ট্রিবিউশন আছে। তো দুইটা সুচার দুই জায়গা থেকে আসে এবং বোনস গুলো মধ্যেও ডেভেলপমেন্টাল কন্ট্রিবিউশনটা ভেরি করে, ঠিক আছে? সো যেটা বলছিলাম, sutures and frontally allow the bones of the skull to overlap, এটাকে বলা হয় মোল্ডিং ডিউরিং বার্থ অফ এ ইন্ডিভিজুয়াল। তো এই প্রসেসটা ধরে আমরা যদি সামনে যাই তাহলে দেখা যাচ্ছে এই হচ্ছে নিউনেটাল একটা স্কাল। নিউনেটাল স্কালের মধ্যে আমরা এটাকে ভাগ করে হচ্ছে নিউরোক্রেনিয়াম এন্ড স্প্ল্যাঙ্কটোক্রেনিয়াম। স্প্ল্যাঙ্কটোক্রেনিয়াম আর ভিসারোক্রেনিয়াম, এখানে ফেসের বোনস গুলো যেখানে দেখতে পাচ্ছি, ফ্রন্টাল বোন, তারপর হচ্ছে নেজাল বোন, তারপর লেক্রিমাল বোন, ঠিক আছে, মেক্সিলা বোন, ম্যান্ডিবল বোন। তো এই যে বোন গুলা থাকে এদেরকে বলা হয় ফেসের বোন। কিছু থাকে পেয়ার, কিছু থাকে আনপেয়ার। এইভাবে ফেসিয়াল বোন গুলা হচ্ছে ফেস ফর্মেশনে হেল্প করে। আর এখানে আরো যে বোনস গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে প্যারেটাল বোন আছে, পিছনে অক্সিপিটাল বোন আছে, আর এখানে টেম্পোরাল বোন আছে। টেম্পোরাল বোন আছে, ঠিক আছে? তো এর মধ্যে এই যে বনি অরবিট, যেখানে চোখ থাকে, এই বনি অরবিট ফরমেশনেও কতগুলো বোনস থাকে। এর মধ্যে লোয়ার মার্জিন অফ দা বনি অরবিট আর আপার মার্জিন অফ দি কান, যেটা হচ্ছে এক্সটার্নাল ল্যাঙ্গুস্টিক মেটাস, এখান দিয়ে আমরা একটা যদি লাইন চিন্তা করি, এটাকে ফ্র্যাঙ্কফুর্টস লাইন বলে। এই লাইনের উপরে বোনস গুলো হচ্ছে ফ্ল্যাট বোন, এরা ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন, আর এই লাইনের নিচে হচ্ছে এরা কার্টিলেজিনাস ওসিফিকেশনের মাধ্যমে ডেভেলপ করে। তো এখানে দেখা যাচ্ছে যে কালার গুলো যদি দেখি, এখানে ব্লু কালার যে আর রেড কালার আর ইয়েলো কালার ইউজ করা হলো। সো skeletal structure of the head and face, mesenchyme for these structures is derived from neural crest, যেগুলো হচ্ছে ব্লু কালার, যে বোনস গুলোকে ব্লু কালার দেওয়া হয়েছে এখানে। আলটিমেটলি মেসেনকাইমটা হচ্ছে আহ, আসে হচ্ছে নিউরাল ক্রেস্ট থেকে। আর যেটা প্যারাক্সিয়াল মেরুদণ্ড থেকে আসে, যেটা হচ্ছে সোমাটোমেয়ার কন্ট্রিবিউট করে, সেটা হচ্ছে রেড কালার। আর ল্যাটারাল প্লেট মেরুদণ্ড হচ্ছে ইয়েলো কালার। তো এই হচ্ছে নিউনেটাল স্কাল। এই নিউনেটাল স্কালে আমি যেটা বললাম, নিউরোক্রেনিয়াম থাকে আর হচ্ছে ভিসারোক্রেনিয়াম থাকে। নিউরোক্রেনিয়াম ইজ ডিভাইডেড ইনটু টু পোর্শন।
একটা হচ্ছে মেমব্রেনাস পার্ট কনসিস্টিং অফ ফ্ল্যাট বোনস হুইচ আর এটাকে বললাম ক্যালভেরিয়া আর ব্রেন ক্যাপ বললাম। সো এরা সব ডেভেলপ করা হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশনের মাধ্যমে। আর যেটা কার্টিলেজিনাস পার্ট, এটা হচ্ছে বেজ অফ দি স্কাল ফর্ম করে, যার মধ্যে ব্রেনটা বসে থাকে। যেমন ফ্লাওয়ার বেজ আছে, যার মধ্যে ফ্লাওয়ার গুলো আমরা রাখি, ঠিক ব্রেইনের এরকম বেজ আছে যেটাকে বেজ অফ দি স্কাল বলে, যার মধ্যে ব্রেইন থাকে। তো এরা সবাই ডেভেলপ করা হচ্ছে কার্টিলেজিনাস থেকে, কার্টিলেজ থেকে। ছোট ছোট কার্টিলেজ সেগমেন্ট থাকে যেগুলো আলটিমেটলি বোনস ফর্মেশনে হেল্প করে, সেজন্য এটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট অর কন্ড্রোক্রেনিয়াম which form the bones of the base of the skull. ঠিক আছে, এভাবে membranous portion of the skull is derived from the neural crest and paraxial mesoderm. তাহলে এখানে নিউরাল ক্রেস্ট আর প্যারাক্সিয়াল মেসোডার্মের দুইটারই কন্ট্রিবিউশন থাকে। এখানে mesenchyme for these two sources invest the brain and undergo intermembranous ossification। ঠিক আছে, and during fetal and postnatal life membranous bones enlarge by apposition of new layers on the outer surface and by simultaneous osteoclastic resorption from the inside. তো এভাবে বেজ অফ দি স্কাল আর হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ দি স্কাল, দুইটা ডেভেলপমেন্ট সোর্স দুই রকম থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেজ অফ দি স্কালের ছবিটা, যেটা ডরসাল ভিউ মানে উপর থেকে ছবিটা নেওয়া হয়েছে। এখানে আমরা অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, মিডিয়াল ক্রেনিয়াল ফোসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা দেখতে পাচ্ছি, মানে ডিপ্রেশন দেখতে পাচ্ছি, যার মধ্যে ব্রেনটা বসে থাকে। এখানে যে বোনস গুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে ইথময়েড বোন থাকে, তারপরে হচ্ছে স্প্যানয়েড বোনের বডি, আর হচ্ছে গ্রেটার উইং, আর একটা ছোট উইং যেটা লেজার উইং থাকে। ঠিক আছে, এই বডির বরাবর আমরা এখানে একটা লাইন টেনেছি। ঠিক আছে, যার পিছনে আমরা দেখতেছি এরকম। তো এই হচ্ছে এই ডিফারেন্সটা। তো আমি আর আজকে এখানেই শেষ করে দিচ্ছি তাহলে। তো নেক্সট ক্লাস তোমাদের এভাবে যেতে হবে। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।